কারণ কেরানীগঞ্জে বেশি দিন নাই, এটা কমপ্লিটলি একটা শহর হয়ে যাবে। এখন প্রশাসন, রাজনীতিবিদ আর ভূমিদস্যু যদি একসঙ্গে হয়ে যায়, কে কাকে পাহারা দেবে, কে কাকে রক্ষা করবে? এখন যে উন্নয়নটা, অর্থাৎ বাংলাদেশের প্রথম বাজেটটা কত টাকা? ৭৫০ কোটি টাকা। এখন ঢাকাতে একটা দোকান করতে ৭০০ কোটি টাকা লাগে। আগামী ৫০ বছর পরে কেরানীগঞ্জের লোক সংখ্যা কত হবে, এবং কতটি স্কুলের দরকার হবে, কতটি কলেজের দরকার হবে, কতটি হসপিটালের দরকার হবে, একটা বাচ্চাকে পড়াতে ৩ জন লোক এর পিছনে থাকতে হয়। যদি এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি বিশ্বস্ততা অর্জন করতো বা সেরকম শিক্ষা প্রতিষ্ঠান হতো, তাহলে এই কেরানীগঞ্জের লোকগুলো ঢাকায় এসে পড়তে হতো না। এটার উত্তর খুব সহজ। আমরা একসময় ক্ষেতের আইল দিয়ে, অর্থাৎ জমির আইল দিয়ে হাঁটতাম, আমরা স্কুলে যেতাম। আমাদের গাড়ি ঘোড়ার চড়ার স্বপ্ন তখন আমরা দেখি নাই। এখন প্রশ্নটা হলো যে দেশ এগিয়ে যাচ্ছে, অনেক কিছুর পরিবর্তন আছে, যেমন শিক্ষার পরিবর্তন আছে, যেমন রুচির পরিবর্তন আছে, তেমন আকাঙ্ক্ষার পরিবর্তন আছে। এখন মোটা ভাত মোটা কাপড় আমরা সন্তুষ্ট না, আমরা আধুনিক জীবন ব্যবস্থার সবকিছু উপভোগ করতে চাই। সুতরাং এখন যে উন্নয়নটা, অর্থাৎ বাংলাদেশের প্রথম বাজেটটা কত টাকা? ৭৫০ কোটি টাকা। এখন ঢাকাতে একটা দোকান করতে ৭০০ কোটি টাকা লাগে। সুতরাং আমার শুরুটা ছিল ৭৫০ কোটি, এখন লক্ষ লক্ষ কোটি টাকার বাজেট হচ্ছে। অর্থাৎ রেভিনিউ ইনকাম হচ্ছে বা বৈদেশিক মুদ্রা অর্জন হচ্ছে, নানাভাবেই আমরা ডেভেলপমেন্টের এটা প্রসারটা বা আমাদের খাতগুলি বড় করতে পারছি। এই যে বড় খাত করতে পারছি, যেহেতু এখন শহরটা টেন্ডেন্সিটা দক্ষিণমুখী, এখন অনেকেই ঢাকার কোলাহল ছেড়ে ওখানে বাড়ি করতে চায়। আগে কি করছি, কেন করি নাই, সেটার জবাবে না যে বলবো, এখন এই ডেভেলপমেন্টের একটা পরিকল্পনা বৃহত্তর কেরানীগঞ্জ, যেমন রাজু, যে ডিআইটি, এরকম ঢাকা ইমপ্রুভমেন্ট টাস্ক, কেরানীগঞ্জেরও এরকম একটা প্রতিষ্ঠান দরকার, যে প্রতিষ্ঠানটা তারা একটা মাস্টার প্ল্যান করবে আগামী ২০০ বছর বা ১০০ বছরকে কেন্দ্র করে। আগামী ৫০ বছর পরে কেরানীগঞ্জের লোক সংখ্যা কত হবে, এবং কতটি স্কুলের দরকার হবে, কতটি কলেজের দরকার হবে, কতটি হসপিটালের দরকার হবে, এগুলো প্রয়োজন। আমাদের এখানে হসপিটাল নাই, আমরা কিন্তু সবাই ঢাকায় চলে আসি, আমরা মিরপুরে চলে আসি, অর্থাৎ জিঞ্জিরা থেকে মিরপুরে আসি, কিন্তু জিঞ্জিরাতে তেমন কোনো হসপিটাল নাই যে হসপিটাল মধ্যে আমার আস্থা আছে। সেই সাতটা মালঞ্চ একটা হসপিটাল করা হয়েছিল অনেক বছর আগে, কিন্তু সেই হসপিটালে হয়তো ডাক্তার থাকতে পারে, রুগী যায় কিনা আমার কনফিডেন্সের অভাব আছে। এবং দুই একটা নার্সিং হোম করতেছে, আব্দুল্লাহপুরের এখানে দুই একটা করছেন, কিন্তু তারা কিন্তু ওই আব্দুল্লাহপুরের মানুষগুলি ঢাকায় চলে আসতেছে, কারণ তারা কোনো কনফিডেন্স পাচ্ছে না। কেরানীগঞ্জের শিক্ষার দিক দিয়ে পিছনে কিরকম, ভালো স্কুল বলতে বিল্ডিং না, ভালো স্কুল বলতে সুন্দর সুন্দর বাসভবন না, ভালো স্কুল বলতে লেখাপড়ার যেটা মেধা সৃষ্টির যে তাগিদ, যেমন ঢাকা আইডিয়াল স্কুল, মানারত, এরকম আছে, বিকারনেসা, এই জাতীয় স্কুলের দিকে আমাদের কেরানীগঞ্জের লোকটা চলে আসে, ছেলে মেয়েগুলিকে নিয়ে আসে, সকালবেলা আসে, যাওয়ার সময় ওরা ক্লান্ত হইয়া হয়তো গাড়ির মধ্যে সিএনজির মধ্যে পড়ে থাকে, একটা বাচ্চাকে পড়াতে ৩ জন লোক এর পিছনে থাকতে হয়। যদি এলাকার মধ্যে এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলি যদি বিশ্বস্ততা অর্জন করত বা সেরকম শিক্ষা প্রতিষ্ঠান হতো, তাহলে এই কেরানীগঞ্জের লোকগুলো ঢাকায় এসে পড়তে হতো না। আবার ঢাকা পড়ার জন্য সবাই তো অ্যাফোর্ড করতে পারবে না, তার অনেক কিছুই তো আছে, এটা ব্যয়। যদি ঘরের সামনে, যদি হাতের সামনে যদি স্কুলগুলি ওরকম ভালো স্কুলগুলো, যে লেখাপড়ার মানটা ভালো থাকতো, তাহলে হয়তো তারা কনফিডেন্ট পাইতো এবং তারা ওখানে পড়তো। আমাদের ঢাকায় আসতে পারি না, যেমন স্কুল ছিল তেমন স্কুলে লেখাপড়া করছি, কিন্তু এখন তো ছেলেরা ইন্টারনেটে, তারপরে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে সারা বিশ্বটাকে দেখছে, সে তো বিশ্বটার মতো নিজেকে তৈরি করতে চায়। সে কারণেই এখন তো ওই পুরানো দিনের গল্প, আমরা স্কুলে এমনি গেছি, হাইটে গেছি, উঠে গেছি, এই গল্প তো কোনো মানানসই হবে না। আজকে আধুনিক চাহিদা অনুযায়ী আজকের এই শিশুর যে মনন, এই মননকে ডেভেলপ করার জন্য যে ফ্যাসিলিটি গুলি দরকার, যে ইউটিলিটি গুলি দরকার, উই হ্যাভ টু এনশিওর দ্যাট, এগুলিকে আমাদেরকে ওই জায়গায় এনশিওর করতে হবে। কই ভালো স্কুলের কথা তো শোনা যায় না, কেন শোনা যায় না? ভালো ব্যবসায়ীর কথা শোনা যায়, টাকার মালিকের কথা শোনা যায়, কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলি হয়ে গেছে গা, এখনকার কথা বলছি না, শিক্ষা প্রতিষ্ঠানগুলি দেখতেছি আগাগোড়াই একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে ম্যানেজমেন্টে আনা হয়। তার সেই অভিজ্ঞতা থাকুক, স্কুলের প্রতি দরদ থাকুক বা না থাকুক, একটা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করতে গেলে তার কি যোগ্যতা দরকার,
ওগুলো ডাজ নট ম্যাটার। ম্যাটার হলো যে আমার দলের লোক। অর্থাৎ এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রাজনীতিকরণ কমিটি করা, এর মধ্য দিয়ে সেগুলি তো লেখাপড়ার সাইডটা থাকছে না। সেই জন্য বলছি যে সবকিছু মিলাই যে আজকে শুধু একটা কেন কেরানীগঞ্জের রাজনীতিবিদরা কেন, কেরানীগঞ্জে এমন একটা প্রতিষ্ঠান থাকতেই পারে যারা তারা একটা এমন কেরানীগঞ্জ দেখতে চাই, একটা মডেল তৈরি করতে পারে। এটা করে মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় বিভিন্ন ডিপার্টমেন্টে তার কাছে দিতেও পারে, বা মন্ত্রী এমপি যারা আছেন তাদের কাছেও দিতে পারেন। এখন থেকে একটা পরিকল্পনা, যে পরিকল্পনা মাফিক আমাকে আগামী দিন শহরটা গড়ে উঠবে। কারণ কেরানীগঞ্জে বেশি দিন নাই, এটা কমপ্লিটলি একটা শহর হয়ে যাবে। এটা আরবানাইজেশনের যে টেন্ডেন্সিটা, এটাকে রোধ করা যাবে না। আর কৃষিকাজে যে জমি আছে এখনো, সেই জমিগুলি কৃষকরা ফসল ফলাতে পারে না, কারণ এটা ধরে এক ধরনের ভূমিদস্যু আছে, বালুর ব্যবসা করে। যদি আমি নিজের বাড়ি ভরাট করতে যাই, একটা বাড়ির এক্সটেনশন করতে চাই, পুলিশ বাধা দেয়। কিন্তু এরা যে মাইলকে মাইল পাইপ লাগিয়ে রাখছে বালু দিয়া, সে কৃষি জমিগুলো ঢেকে ফেলছে, জমির মালিকেরও পারমিশন দরকার হয় নাই, ডোবা কোনটা কোনটা কোনো কিছু দরকার হয় না, পুলিশ সেখানে নির্বাক থাকে। এবং যখন কি মাইলকে মাইল বা শত শত বিঘা জমি বালুর নিচে পড়ে যায়, একদিকে তো এগ্রিকালচার তো বন্ধ হয়ে গেল প্রোডাকশন, অন্যদিকে যে একটু জমি আছে সে তার বালুর টাকা দিতে পারে না, তখন তাহলে জায়গা দাও। এই খন্ড খন্ড জায়গা নিয়ে এরা বিক্রি করে, এই বিক্রি করার মধ্যে দিয়ে খন্ড খন্ড বাড়ে, সেখানে পরিকল্পনা থাকে না। আজকে এগ্রিকালচার বলতে কেরানীগঞ্জের কিছু নাই, অথচ এখনো এগ্রিকালচারের ল্যান্ড রয়ে গেছে। এগুলির মধ্যে এক একটা সিন্ডিকেট এক এক দিকে পাইপ বসায় আর তারা বালু দিয়ে ঢেকে ফেলে, এবং যার জমি, যে ফসলি জমি নষ্ট করতেছে, এবং যে ড্যাব বৃহত্তর ঢাকার যে প্ল্যান আছে, সেই প্ল্যান অনুযায়ীও জলাশয়, ডোবা এগুলি ভরাট করা যাবে না, কৃষি জমির উপরে বালু ফেলানো যাবে না। কে কেয়ার করে? কেউ কেয়ার করে না। কারণ এটা যে এত নতুন ইনকাম, 1 ফুট বালি ফেলাইলেই কর্তা ব্যক্তিদের পকেটে 10 পয়সা 20 পয়সা করে গেল। এখন লক্ষ লক্ষ কোটি কোটি সিএফটি বালু করতেছে। কিরকম ইনকাম উইদাউট ইনভেস্টমেন্ট, নো ক্যাপিটাল, বাট প্রতিদিন আমার টাকা আসতেছে। এগুলি কারা করবে? এগুলি তো জনপ্রতিনিধিরা দেখবে, এগুলি তো রাজনীতিবিদরা দেখবে, এগুলি তো প্রশাসন দেখবে। এখন প্রশাসন, রাজনীতিবিদ আর ভূমিদস্যু যদি একসঙ্গে হয়ে যায়, কে কাকে পাহারা দেবে? কে কাকে রক্ষা করবে? কে কাকে রক্ষা করবে? এই যে এইগুলো হচ্ছে হাউজিং গুলো আছে, শত শত হাউজিং, জায়গা ভাড়া নিয়ে একটা সাইনবোর্ড তুলে ফেললো, একটা ম্যাপ টানিয়ে দিয়ে ঢাকায় বসে বসে প্লট বিক্রি করে ফেলতো। দেখা গেল 500 জনের কাছে প্লট বিক্রি করছে, সে একটা প্লটের জায়গার মালিক ওখানে তয়সূত্র হয় নাই। শত শত হাউস। কিন্তু আমার মনে হয় কি যে কেরানীগঞ্জে চলছে, এটা কোনো, আমি কোনো পক্ষ বিপক্ষের কথা বলছি না। এবং এটা যে এখন শুরু হয়েছে তাও না, এটা অনেক আগে থেকেই শুরু হয়েছে। সস্তা ইনকাম করার পথ। আরেকটা কেরানীগঞ্জের ভয়াবহ রূপ আছে, সেটাও যে এখন তাও বলবো না। সেটাও মাদকের যখন হয়েছে, শুরু হয়েছে, যখন ফেন্সিডিল আবিষ্কার হয়েছে, তখন ফেন্সিডিল, যখন এই যে এখন হিরোইন না কি কয়, ইয়াবা কয়, কেরানীগঞ্জে এই যে যেখানে কি ঘনবসতি এলাকা, যেখানে কি বাইরের লোক বসবাস করে, কল কারখানা ইত্যাদি, এতে বিরাট ইনকাম। ইয়াবা, ট্যাবলেটে, তার সাথে ধ্বংস হয়ে যাচ্ছে যুবক শ্রেণীগুলি। কোনো রোধ করার লোক নাই, কোনো রোধ করার লোক নাই, কারণ এত ইনকাম এটার মধ্যে, এবং নাকের ডোকাই হচ্ছে সবার। কেউ যদি বলে আমি জানি না, এটা তো বিশ্বাসযোগ্য না।